এই কার্ড দিয়ে বেসিক্যালি পেমেন্ট করা হয়, তাই না? তো কার্ড দিয়ে পেমেন্ট করা হয় মানে কি, আমরা যদি বলি যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন কোন টাইপের কার্ড আছে, আমরা সাধারণত দেখি যে তিন ধরনের কার্ডই আমরা বাংলাদেশে পাই। যেমন ডেবিট কার্ড, যেটা আমরা সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্টের এগেইনস্টে আমরা নিয়ে থাকি ব্যাংকগুলো থেকে। আমাদের অ্যাকাউন্টে যে পরিমাণ ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সের উপর ভিত্তি করে আমরা কিন্তু কার্ড দিয়ে টাকা তুলতে পারি, ক্যাশ টাকা তুলতে পারি, ইভেন বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে পারি, তারপরে গুডস এন্ড সার্ভিসেস পারচেজ করতে পারি, তাই না? এই ডেবিট কার্ড। আর ক্রেডিট কার্ড যেটা আমাদের মানে কোনো অ্যাকাউন্ট মেনটেন করতে হয় না, ব্যাংক একটা ব্যালেন্স দিয়ে দেয়, নির্দিষ্ট সময় দিয়ে দেয়, ওই সময়ের মধ্যে আমি যতবার ইচ্ছা এটা কি করতে পারি, টাকা উত্তোলন করতে পারি এবং মানে আবার সেটাকে অ্যাডজাস্ট করতে পারি। তো এটার বাইরেও আরেকটা আমরা দেখি যে বিভিন্ন সময় ট্রাভেল কার্ড আমরা দেই, হজ কার্ড দেই, ওমরা কার্ড দিই, তাই না? এই টাইপের নানান ধরনের কার্ড আছে। তো এই যে ফির স্ট্যান্ডার্ডে যেই পেমেন্ট কার্ডস এর কথা বলা হচ্ছে, এই পেমেন্ট কার্ডস মানে আসলে কি বোঝানো হচ্ছে, এগুলো শরীয়ত সম্মত কিনা, এবং কার্ডগুলোর জেনারেল ফিচার কি, শরিয়ার পার্সপেক্টিভ থেকে এগুলোর ফিচার্স গুলো কি কি, এই বিষয়গুলো বেসিক্যালি আমরা জানবো। এবং এখানে মডার্ন যেই মানে পার্টিসিপেশনস থাকে একটা কার্ড ইউজ করার ক্ষেত্রে, মনে করেন আমরা ইসলামী ব্যাংকের একটা কার্ড নিয়ে আমি সৌদি আরব চলে যাচ্ছি, ওখানে গিয়ে কিন্তু আমি ওখানে পেমেন্ট করতে পারতেছি ডলারে, অথবা ওখানে রিয়ালে পেমেন্ট করতে পারতেছি। অথবা আমার দেখা যায় যে আইএফআইসি ব্যাংকের একটা কার্ড আছে, ওই কার্ড দিয়ে কিন্তু আমি মানে ইউকে তে বা ইউএসএ তে কোনো একটা মানে প্রোগ্রামে অথবা কোনো একটা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে, হ্যাঁ, আমি কার্ডটা ইউজ করে পেমেন্ট দিতে পারছি। তো এই যে আমি বাংলাদেশে বসে ইন্টারন্যাশনাল এরিনায় আমার কার্ডটাকে ইউজ করতে পারছি, তার মানে এখানে ইন্টারন্যাশনাল কিছু লিঙ্ক আপ কাজ করে, তাই না? কিছু কোম্পানি কাজ করে, আন্ডারলাইং কিছু সিস্টেম আছে এখানে। তো এই সিস্টেমগুলো কখন কিভাবে হয়, এবং এই সিস্টেমগুলো মানে সরিয়ে অ্যালাউ করে কিনা, টোটাল পার্সপেক্টিভ নিয়ে বেসিক্যালি আজকের এই স্ট্যান্ডার্ডে আমরা জানবো ইনশাল্লাহ। তো আমরা যদি স্কোপ অফ দি স্ট্যান্ডার্ডটা একটু পড়ি, দেখি এখানে কি বলছে, আমরা কি জানতে পারবো এখান থেকে। দি স্ট্যান্ডার্ড ডিলস উইথ পেমেন্ট কার্ডস। এই স্ট্যান্ডার্ডটা বেসিক্যালি পেমেন্ট কার্ডস যেগুলো আছে, যে কার্ডগুলো দিয়ে পেমেন্ট করা হয়, পেমেন্ট করা যায়, এগুলো নিয়ে এই স্ট্যান্ডার্ডটা ডিল করবে। হুইচ আর ইস্যুড বাই দি ইনস্টিটিউশনস, তাইলে এগুলো ইস্যু করবে কে? ব্যাংক, তাই না? ইসলামিক ব্যাংক বা ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গুলো কাকে ইস্যু করবে? টু দেয়ার কাস্টমার্স, তাদের কাস্টমারকে ইস্যু করবে। ওয়েদার দি কার্ডস ওয়ার প্রাইমারি অর সাপ্লিমেন্টারি, এই কার্ডটা হোক প্রাইমারি অথবা সাপ্লিমেন্টারি। আমরা প্রাইমারি কার্ড এবং সাপ্লিমেন্টারি কার্ড নিশ্চয়ই জানি, যে আমরা যখন কোনো একটা ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়ে থাকি, তখন যেই মাস্টার কার্ডটা বা মেইন কার্ড যেটা আমাদেরকে দেয়া হয়, যে আমি অ্যাপ্লাই করলাম, আমাকে যে কার্ড দিল এটা হলো প্রাইমারি কার্ড। তো আমি আবার চাচ্ছি যে সেম লিমিটে, যেমন 5 লাখ টাকা আমার লিমিট, সেম লিমিটের মধ্যেই আমি আরেকটা কার্ড, যে আমার ওয়াইফও এটা ইউজ করুক অথবা আমার বাচ্চারা ইউজ করুক, আরেকটা কার্ড আমি চাই। তাহলে আমার এই লিমিটের মধ্যে আমাকে আরেকটা কার্ড দিবে, ওটাকে সাপ্লিমেন্টারি বলা হচ্ছে, তাই না? তাহলে এই কার্ডটা হোক প্রাইমারি কার্ড অথবা সাপ্লিমেন্টারি কার্ড, এই ব্যাপারে এখানে আলোচনা করা হবে। ইন অর্ডার টু এনাবল দেম টু উইথড্র ক্যাশ, কেন এই কাজ কার্ড দিয়ে আমরা কি করি, যাতে করে আমরা মানে অ্যাকাউন্ট এখানে মানে ক্যাশ আমরা উইথড্র করি, তাই না? তাহলে ক্যাশ উইথড্র করার ক্ষেত্রে কি হবে না হবে এই ব্যাপারে এখানে আমরা জানবো। পে প্রাইসেস অফ গুডস এন্ড সার্ভিসেস, কোনো কিছু কেনার ক্ষেত্রে আমরা যদি পেমেন্ট করি সেটাও এখানে জানবো। অথবা টু গ্যারান্টি পেমেন্ট অফ প্রাইসেস, অথবা কোনো একটা পেমেন্টের যেই মূল্য আছে, হ্যাঁ, ওইটাকে গ্যারান্টি দেওয়ার জন্য কিন্তু আমরা এই কার্ডটা ইউজ করি। কিভাবে করি এটা আমরা জানবো। এন্ড ইট ইনক্লুডস দি ফলোইং টাইপস, এই যে ক্যাশ উইথড্র করার জন্য, কোনো কিছু গুডস এন্ড সার্ভিসেস পারচেজ করার জন্য, এবং কাউকে গ্যারান্টি দেওয়ার জন্য যে আমরা এই কার্ডগুলো ইউজ করব, প্রাইমারি কার্ড হোক সাপ্লিমেন্টারি কার্ড হোক, এই কার্ডগুলো বিভিন্ন টাইপের হয়। এখানে 4 ধরনের কার্ডের কথা বলা হয়েছে। ডেবিট কার্ড, যেটা আমরা বলা হচ্ছে যে আউট অফ দি ব্যালেন্স, মানে ডেবিট কার্ডটা একটু আগে আমরা কথা বলছিলাম যে আমার একটা অ্যাকাউন্ট আছে ব্যাংকের সাথে, এটা সেভিংস অ্যাকাউন্ট হোক অথবা কারেন্ট অ্যাকাউন্ট হোক, কার্ড এনাবল একটা অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এই অ্যাকাউন্টের এগেইনস্টে যেই কার্ডটা দেয়া হয় এবং ওই অ্যাকাউন্টের ব্যালেন্সের উপর ভিত্তি করে আমরা যে কার্ডটা ইউজ করতে পারি, বেসিক্যালি এটাই হলো ডেবিট কার্ড। আরেকটা বলছে যে প্রিপেইড কার্ড। প্রিপেইড কার্ড মানে কি, আমরা জানি যে মোবাইল গুলো আমরা প্রিপেইড বা পোস্টপেইড এর ইস্যুগুলো আমরা খুব
ইউজ করে থাকি, তাই না? অথবা এখন আমাদের গ্যাস বিল, তারপরে বিদ্যুৎ বিল যেগুলো আছে এগুলো কিন্তু প্রিপেইড বা পোস্টপেড আছে। তো প্রিপেড মানে আগে আমি টাকা দিব, টাকা দিয়ে পরে ইউজ করবো, এটা হলো প্রিপেড কার্ড। ঠিক আছে? যেমন অনেক সময় আমরা করি কি, ট্রাভেল কার্ড, যেমন ইসলামী ব্যাংক একটা বলে যে ট্রাভেল কার্ড ইস্যু করে। আপনি আমেরিকায় ঘুরতে যাবেন, $10,000 নিয়ে যাওয়া আপনার পক্ষে সম্ভব না। ইসলামী ব্যাংকে গিয়ে $10,000 দিবেন, উনি $10,000-এর একটা কার্ড আপনাকে দিয়ে দিবে। এই কার্ড নিয়ে আপনি ওখানে গিয়ে ইউজ করতে পারবেন। এটা হলো, এই যে টাকা আগে দিলেন, কার্ড ইস্যু করা হলো, তারপর আপনি গিয়ে ব্যালেন্সটা ইউজ করলেন, এটা হলো কি প্রিপেড কার্ড। তারপর বলছে চার্জ কার্ড। চার্জ কার্ড আর ক্রেডিট কার্ড দুইটাই হলো কি ক্রেডিট কার্ড। ঠিক আছে? এই যে দেখেন চার্জ কার্ড আর একটা হলো কি ক্রেডিট কার্ড। এই চার্জ কার্ডটা আসলে আমাদের দেশে নাই, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত কোনো ব্যাংক এটা কি ইনকর্পোরেট করেছে এমন কোনো তথ্য আমরা জানি না। চার্জ কার্ডটা বেসিকলি ক্রেডিট কার্ডই। আমরা যখন ব্যাংকে যাই, ব্যাংকে যাওয়ার পরে আমরা ক্রেডিট কার্ডের জন্য যখন অ্যাপ্লাই করি, তখন বলে কি 3 বছর বা 5 বছরের একটা মেয়াদ দিয়ে আমাকে 2 লাখ 3 লাখ বা 5 লাখ টাকার একটা লিমিট দিয়ে দেওয়া হয়। ওই টাকাটা বেসিকলি আমরা কি করি, রোলিং বেসিসে, রিভলভিং বেসিসে আমরা ইউজ করি। যে প্রতি মাসে আমি 1 লাখ 2 লাখ টাকা তুলতেছি, তুলে আবার পরের মাসে জমা দিয়ে দিচ্ছি, আমার লিমিট খালি হচ্ছে, আমি আবার ইউজ করতে পারছি, আবার অ্যাডজাস্ট করছি, আবার ইউজ করতে পারছি। এই যে নির্দিষ্ট অ্যামাউন্ট এবং নির্দিষ্ট সময়, এই দুইটাকে কাভার করে আমি যতবার ইচ্ছা ইউজ করতে পারছি এবং এটাকে অ্যাডজাস্ট করতে পারছি, এটা হলো কি ক্রেডিট কার্ড। আর চার্জ কার্ডটা দেখেন এখানে বলা আছে নন রিভলভিং ক্রেডিট কার্ড, মানে এই চার্জ কার্ডটাও একটা ক্রেডিট কার্ড, বাট এটা হলো রিভলভিং হবে না। যেমন আপনি 1 লাখ টাকার ক্রেডিট নিলেন ব্যাংকের কাছ থেকে, ঠিক আছে, ক্রেডিট কার্ড স্টাইলে ব্যাংক আপনাকে লিমিট দিয়ে দিল যে 3 মাসের মধ্যে আপনি ইউজ করবেন। আপনি 3 মাসের মধ্যে এটা ইউজ করে ফেলেছেন, এবং এটা যদি আপনি অ্যাডজাস্ট করে দেন, এটা আর নতুন করে তুলতে পারবেন না। তার মানে অনেকটা ওয়ান টাইম ইউজের জন্য একটা, যে ক্রেডিট কার্ডটা ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলেও ব্যাংক যে কার্ড ইস্যু করে ক্রেডিট কার্ডের বেসিসে, এবং সেটা নন রিভলভিং, এটাকে তুলে আবার অ্যাডজাস্ট করে আবার ইউজ করা যায় না। হ্যাঁ? তো এই টাইপের কার্ডগুলোকে বলা হচ্ছে চার্জ কার্ড। আর ক্রেডিট কার্ড তো আমরা সবাই মানে মোরলেস বিয়ার নোন। তাহলে এই 4 ধরনের কার্ড সম্পর্কে আমরা আজকে বেসিকলি জানবো। It also addresses the key practices of the cash in the institutions. একদম প্রধানতম কি কি প্র্যাকটিস আছে ব্যাংকে কার্ডগুলোর, এগুলো সম্পর্কেও এখানে জানা যাবে। In case the term credit card was used in the standard, এই যে এখানে ক্রেডিট কার্ড যেখানে ইউজ করা হবে স্ট্যান্ডার্ডে, then it includes credit card with or without revolving balance. তাহলে এখানে এই স্ট্যান্ডার্ডে ক্রেডিট কার্ড যত জায়গায় ইউজ করে, ইউজ করাটা বুঝাবে যে এটা রিভলভিং হতে পারে অথবা নন রিভলভিংও হতে পারে, সমস্যা নেই। মূলত আমরা যেটা ভূমিকা জানলাম সেটা হলো যে আমরা 4টা কার্ডের বিস্তারিত জানবো, যে কার্ডগুলো দিয়ে ক্যাশ তোলা যায়, কোনো কিছু পারচেজ করা যায় এবং গ্যারান্টিও দেওয়া যায়। হ্যাঁ? এখন যদি বলি যে এই কার্ডগুলোর সাথে সংশ্লিষ্ট বা ইনভলভ কিছু পার্টিজ আছে, কিছু পক্ষ আছে, তাই না, যে যারা এই কার্ডের সাথে সংশ্লিষ্ট, এই পার্টিস গুলো কারা কারা, এবং এই পার্টিজের দায়িত্বগুলো বা এদের ক্যারেক্টারিস্টিক্সটা আসলে কি, এদের চরিত্রটা কি, এরা এদের কোনো, এদের সাথে একজনের সাথে আরেকজনের রিলেশনশিপটা কি, এই ইস্যুগুলো নিয়ে বেসিকলি এখন থেকে আমরা নেক্সট প্যারাগুলোতে জানবো, যেখানে বলা হচ্ছে পার্টিস টু দি কার্ডস এন্ড সেরিয়া ক্যারেক্টারাইজেশন অফ দেয়ার রিলেশনশিপ, যে কার্ডের সাথে সংশ্লিষ্ট পার্টিগুলো কারা এবং শরিয়ার দৃষ্টিতে এদের সম্পর্কটা কি হবে একজনের সাথে আরেকজনের, এই বিষয়টা আমরা জানবো। দি কার্ডস হ্যাভ 5 পার্টিস উইচ আর, তাহলে কার্ডের সাথে 5টা পার্টির সংশ্লিষ্টতা আছে। ঠিক আছে? 1 নম্বর কে, কার্ড ইস্যুয়ার। কার্ড ইস্যুয়ার কে, সরাসরি ব্যাংক। ঠিক আছে? তার মানে হলো কার্ড যিনি ইস্যু করেন তিনি হলেন ব্যাংক। তারপর কার্ড হোল্ডার। কার্ড হোল্ডার কে, এই যে সরাসরি লেখা আছে হলো এটা হলো কাস্টমার, মানে আমরা যে ব্যাংকের কাছ থেকে কোনো একটা সার্ভিস নিচ্ছি, এটাই হলো আমরা হলাম কার্ড হোল্ডার অথবা কাস্টমার। তারপর হলো কার্ড অ্যাকসেপ্টর। এই দুইটা টার্ম আমরা জানি, কার্ড ইস্যুয়ার কে ব্যাংক, কার্ড হোল্ডার কে ক্লায়েন্ট, এই দুইটা জানি। এই 3টা জিনিস একটু মাথায় ক্লিয়ারলি রাখতে হবে, কারণ এই এই জিনিসগুলোর উপরে পরের কিছু নিয়ম কানুন গুলো বুঝার ইস্যু থাকবে। 3 নম্বর বলছে দি কার্ড অ্যাকসেপ্টর। কার্ড অ্যাকসেপ্টর মানে কি, কার্ড ব্র্যাকেটে দেওয়া আছে হলো মার্চেন্ট।
মার্চেন্ট মানে হলো, যেমন আমরা আহ, কি করি, আগোড়ায় গিয়ে কেনাকাটা করি, টপ টেনে গিয়ে কেনাকাটা করি, অথবা স্বপ্নে গিয়ে কেনাকাটা করি। স্বপ্নের সাথে, স্বপ্ন তো ব্যাংক না, তাই না? স্বপ্নের কাছ থেকে আমরা যখন কেনাকাটা করি, স্বপ্ন আমাদের কার্ডে আমাদের পেমেন্টটা নেয়, এই যে কার্ডটাকে অ্যাকসেপ্ট করে, এই জন্য এই মার্চেন্টটাকে বা স্বপ্নটাকে আমরা বলছি হলো কার্ড অ্যাকসেপ্টর। ঠিক আছে। এখন 4 নম্বরে যেটা বলছে, যে পার্টিটার কথা বলছে, দি অ্যাকুয়ারার। অ্যাকুয়ারার মানে কি? ব্যাংক অফ দি মার্চেন্ট। মনে করেন আমি আমার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির যে কার্ডটা নিয়ে, যে ডেবিট কার্ডটা নিয়ে স্বপ্নে গিয়ে আমি পেমেন্ট করলাম, ওই স্বপ্নের কিন্তু ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নাই। স্বপ্নের অ্যাকাউন্ট আছে মনে করেন যে আইএফআইসির সাথে, তাই না? এখন আমি ইসলামী ব্যাংকের কার্ড নিয়ে গেলাম, আমি কার্ড হোল্ডার, আমার কার্ড ইস্যুয়ার হলো ইসলামী ব্যাংক, তাইলে কার্ড অ্যাকসেপ্টের হলো স্বপ্ন। স্বপ্নর আবার ইসলামী ব্যাংকের সাথে অ্যাকাউন্ট নেই, আছে আইএফআইসির সাথে, তাইলে এই আইএফআইসিটা হলো অ্যাকুয়ারার। ঠিক আছে, ব্যাংক অফ দি মার্চেন্ট। 5 নম্বর পার্টি বলা হচ্ছে যে কার্ড নেটওয়ার্ক। কার্ড নেটওয়ার্কটাকে, মনে করেন আমি কার্ড হোল্ডার, ইসলামী ব্যাংকে আমার অ্যাকাউন্ট, আমি গেলাম স্বপ্নে, স্বপ্নের আবার অ্যাকাউন্ট নাই ইসলামী ব্যাংকের সাথে, স্বপ্নের অ্যাকাউন্ট আছে আইএফআইসির সাথে। এখন এই যে আমাকে আমাকে এবং আমার ব্যাংকে স্বপ্ন এবং স্বপ্নের যে ব্যাংক আইএফআইসি, এই ব্যাংকের সাথে একটা নেটওয়ার্ক কিন্তু কানেক্ট করে দেয়, তাই না? ইন্টারনাল একটা নেটওয়ার্ক কাজ করে। ওই নেটওয়ার্কটাকে বলা হয় হলো, এই কানেক্টিং নেটওয়ার্কটা বলা হচ্ছে কার্ড নেটওয়ার্ক। তাহলে কার্ড নেটওয়ার্কটা কি? কার্ড নেটওয়ার্কটা হলো যে ভিসা, ঠিক আছে, তারপরে এই যে আমেরিকান এক্সপ্রেস, এরা হলো মানে কার্ড নেটওয়ার্ক। ঠিক আছে। তার মানে এখানে আমরা 5টা পার্টি পাইলাম। একটা হলো যে কার্ড ইস্যুয়ার, ব্যাংক, কার্ড হোল্ডার, ক্লায়েন্ট, কার্ড অ্যাকসেপ্টর, মার্চেন্ট, স্বপ্ন আগোরা যেটা বললাম। কার্ড একুয়ারার হলো অন্য কোনো ব্যাংক, পূবালী, রূপালী, সোনালী, অগ্রণী, তারপরে ওয়ান ব্যাংক, আইএফএসসি ব্যাংক, এই কমার্স ব্যাংক যা আছে সব একুয়ারার। ঠিক আছে। আর 5 নম্বর হলো কার্ড নেটওয়ার্ক, যেগুলো এই যে মানে আমাদের ভিসা বা আমেরিকান এক্সপ্রেস সহ এগুলো। এই 5টা কার্ড পার্টি কার্ডের সাথে কি কি সংশ্লিষ্টতা আছে। এখন এদের আসলে পারস্পরিক সম্পর্কটা কি হবে, শরিয়ায় এদের সম্পর্কটা কোন দিকে গিয়ে বৈধ, কোন দিকে এটা সংশ্লিষ্টতা নাই, এ ব্যাপারে আমরা এখান থেকে জানবো। এই 5টা কার্ডের ইস্যু সম্পর্কে আর কোনো কারো প্রশ্ন আছে কিনা, থাকলে একটু বলেন, নাহলে আমরা সামনে আগে। কে মনে হয় একজন মাইক্রোফোন অন করেছিলেন, কিছু বলবেন? আহ শাহিদ ভাই, আমি একটু বলতে চেয়েছিলাম। প্লিজ প্লিজ। এখানে বলছেন যে কার্ড অ্যাকসেপ্টার, যে ধরেন স্বপ্ন আগরা যাই হোক, ওনার ব্যাংক আছে, মানে অ্যাকাউন্ট আছে আইএফএসির সাথে, তাহলে আইএফএসি এখানে অ্যাকোয়ারার। তো যদি আহ, মানে কার্ডটা যে ব্যাংক ইস্যু করছে তার সাথে তো থাকতে পারে, তাহলে সে কি অ্যাকোয়ারার হবে কিনা? হ্যাঁ, যদি সে ধরেন, হয় তাহলে সেও একুয়ার হতে পারে, কারণ ইন আ সেন্স মানে একদিকে আমার সাথে সম্পর্কের কারণে ইসলামী ব্যাংক হলো কার্ড হোল্ডার, আবার স্বপ্নের হ্যাঁ কাছে আবার ইসলামী ব্যাংকের মেশিনও আছে। ইসলামী ব্যাংকের মেশিন হ্যাঁ, আছে মানে ইসলামী ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে, ওই দিক থেকে স্বপ্নের দিক থেকে ইসলামী ব্যাংক আবার একুয়ার একই তাহলে সাথে। সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি দুইটা হইতে পারে, দুইটা হইতে পারে, জি কোনো সমস্যা নেই, জি, ক্লিয়ার ইস্যুয়ারের ওকে। হইতে পারে। ওকে। আর অ্যাকোয়ারার হতে পারে। হ্যাঁ, মানে আপনি একজন ইস্যুয়ার অ্যাকসেপ্টরও হইতে পারে, ইয়া সরি, হ্যাঁ, মানে একোয়ারও হইতে পারে ইস্যুয়ার, এই যে আপনার একোয়ারও হইতে পারে। ঠিক আছে। ওকে, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা এখন যেটা বলতেছে শরিয়া ক্যারেক্টারাইজেশন অফ রিলেশনশিপ অ্যামং দি পার্টিজ অফ দি কার্ড। কার্ডের যে পার্টি 5টার কথা বললো, একজন আরেকজনের সাথে এদের শরিয়ার সম্পর্কটা আসলে কি, এই জিনিসটা আহ, মানে এই বলবো, ঠিক আছে। তাহলে শরিয়ার ক্যারেক্টারাইজেশন কিসের ক্ষেত্রে? রিলেশনশিপের ক্ষেত্রে, পার্টিগুলোর মধ্যে। আমরা দেখি এখানে কি বলছে, দি রিলেশনশিপ বিটুইন দি কার্ড ইস্যুয়ার এন্ড দি কার্ড হোল্ডার। তাহলে ইস্যুয়ার হলো ব্যাংক, কার্ড হোল্ডার হলো ক্লায়েন্ট। ব্যাংক আর ক্লায়েন্টের মধ্যে কার্ড যে একজন আরেকজনকে দিল, আর একজন যে নিল, এই দুইজনের মধ্যে আসলে সম্পর্কটা কি হয়? আপন ইস্যুয়েন্স অফ দি কার্ড, ইস্যুয়েন্স মানে কার্ড ইস্যুয়েন্সের ক্ষেত্রে ইট উইল বি দি রিলেশনশিপ অফ প্রভিশন অফ সার্ভিসেস টু দি কার্ড হোল্ডার রিপ্রেজেন্টেড ইন ইস্যুইং দি কার্ড বাই দি কার্ড হোল্ডার and its continuation to be valid for use। কি বলছে এটা, কার্ড হোল্ডার কেন হবে? আচ্ছা আমরা দেখি। এখানে বলছে যে
ইট উইল বি দি রিলেশনশিপ অফ প্রভিশন অফ সার্ভিসেস। এই যে মানে ইসলামী ব্যাংক যে আমাদেরকে একটা মানে কার্ড ইস্যু করে দিল, আইএফআইসি ব্যাংক যে ওদের ক্লায়েন্টদেরকে দিল, ওয়ান ব্যাংক যে ওদের ক্লায়েন্টকে দিল, এই যে এগুলো হলো বেসিকলি খিদমা বা সার্ভিসের ভিত্তিতে করা হয়, ঠিক আছে? তার মানে একজন একজন সার্ভিস দিচ্ছে আর একজন সার্ভিস নিচ্ছে, এটার ভিত্তিতে হবে। তাহলে সার্ভিসেস টু দি কার্ড হোল্ডার, কার্ড হোল্ডারের প্রতি এটা হলো একটা সার্ভিস রিপ্রেজেন্টেড ইন ইস্যুইং দি কার্ড এন্ড ইটস কন্টিনিউশন টু বি ভ্যালিড ফর ইউজ। ওইটা এটা ইউজ করার ক্ষেত্রে ভ্যালিডিটি যেটা থাকবে, এই যে এই তাকে যে কার্ডটা ইস্যু করা হইলো, হ্যাঁ, এই ইস্যুটা ব্যাংক যে করলো ক্লায়েন্টকে, এটা বেসিক্যালি সার্ভিসের ভিত্তিতে হয়, ঠিক আছে, বা খিদমার ভিত্তিতে হয়। কিন্তু ইন ইস্যুইং দি কার্ড বাই দি কার্ড হোল্ডার হবে কেন? রিপ্রেজেন্টেটিভ ইন ইস্যুইং দি কার্ড বাই দি ইনস্টিটিউশন, বা এটা হওয়ার কথা মনে হয় খুব সম্ভবত ইস্যুয়ার। সেটা একটু আমরা দেখি, মানে বাই দি কার্ড হোল্ডার তো হওয়ার কথা না, রিপ্রেজেন্টেড ইন ইস্যুইং দি কার্ড by the issuer the bank and its continuation to be valid for use. আচ্ছা, আমরা এখানে মূল ইস্যুটা যেটা আমরা দেখি, এটা এটা আমার কাছে মনে হচ্ছে যে ইস্যুয়ার হবে, হোয়াট এভার, এটা আমরা একটু পরে দেখি। এই জায়গাটা হলো মূল কথা, যে আমরা ক্লায়েন্ট এবং ব্যাংকের মধ্যে কার্ড ইস্যুটার সম্পর্কটা কি, এই সম্পর্কটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা হলো যে একটা সার্ভিস, একটা সার্ভিস মোডে অথবা খিদমা মোডে বেসিক্যালি এই কার্ডটা ইস্যু করা হয়। আপন ইউজেস অফ দি কার্ড, এখন কার্ডটা ইউজ করার ক্ষেত্রে কি হয়, দি রিলেশনশিপ ওয়ার দি কার্ড হোল্ডার নভেটস দি কার্ড অ্যাকসেপ্টর টু দি কার্ড ইস্যুয়ার দ্যাট পে আউটস অফ দি ব্যালেন্স অফ দি কার্ড হোল্ডার হেল্ড উইথ দি ইস্যুয়ার। এই যে এটা বলতেছে, যখন একজন কার্ড হোল্ডার উনি কোনো অ্যাকসেপ্টরের কাছে যাচ্ছেন, অ্যাকসেপ্টর মানে কি, ওই যে স্বপ্ন বা আগুরা বললাম, স্বপ্নের কাছে গেলেন, যে উনি এই তাকে এই দায়িত্বটা দেয়, এই নোভেশনটা দেয় অথবা এই অথরিটি দেয় যে ভাই তুমি কি টাকাটা নেও কার কাছ থেকে, ইস্যুয়ারের কাছ থেকে, যে আমার ব্যাংক থেকে, আমি যে ইসলাম ব্যাংক থেকে কার্ডটা নিলাম, ও আমার এই এই পেমেন্টটা দিবে, ঠিক আছে? দিবে কোত্থেকে, পে আউটস অফ দি ব্যালেন্স অফ দি কার্ড হোল্ডার, ওই যে আমার যেই ব্যালেন্স আছে ইসলামী ব্যাংকের সাথে হেড উইথ দি ইস্যুয়ার, ওই ব্যালেন্স থেকে তুমি তোমার এই পেমেন্টটা নিয়ে নাও। দি কার্ড ইস্যুয়ার পেজ দি কার্ড অ্যাকসেপ্টর, তাহলে কার্ড ইস্যুয়ার বা ব্যাংকের দায়িত্ব কি, আমি যখন ইসলামী ব্যাংকের কার্ড নিয়ে স্বপ্নে গেলাম, স্বপ্নে গিয়ে কার্ডটা পাঞ্চ করলাম, তখন ইসলামী ব্যাংকের দায়িত্ব হলো অ্যাকসেপ্টরকে পেমেন্টটা দিয়ে দেওয়া, ঠিক আছে? দি কার্ড ইস্যুয়ার পেজ দি কার্ড অ্যাকসেপ্টর আউট অফ ইটস ওন ফান্ডস, এই যে আমার যে ফান্ড আছে ওই ফান্ড থেকে সে পেমেন্ট করবে, সো দ্যাট দি পেইড অ্যামাউন্ট শ্যাল বি আ ডেট টু বি ক্লেমড ফ্রম দি কার্ড হোল্ডার, যেটা আসলে আমার কাছ থেকে পরে ব্যাংক এটা ক্লেম করবে এবং এই টাকাটা নিয়ে যাবে আমার অ্যাকাউন্ট থেকে। এন্ড দি রিলেশনশিপ উড বি আ গ্যারান্টি, তাহলে এই যে রিলেশনশিপটা আমার পক্ষ হয়ে যে বেসিক্যালি ইসলামী ব্যাংক পেমেন্ট দিয়ে দিচ্ছে, এটা একটা গ্যারান্টি দিচ্ছে যে ভাই তুমি আমার এই কার্ডটাকে অ্যাকসেপ্ট করো, কোনো সমস্যা নেই, আমার ব্যাংকের কার্ড, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে পেমেন্ট দিয়ে দিবে। এই গ্যারান্টি হয় কখন, ইফ দি কার্ড ওয়াজ ইউজড টু ব্লক অ্যান অ্যামাউন্ট, যদি এই কার্ডটা কোনো একটা অ্যামাউন্ট ব্লক করার জন্য ইউজ হয়, তাহলে এটা কিন্তু একটা গ্যারান্টি হিসেবে মানে কি হয়, গ্যারান্টি দিয়েছে বলে ধরে নেওয়া হয়। অথবা টু ডিডাক্ট অ্যান অ্যামাউন্ট টু সিকিউর হোয়াট শেল বি আউটস্ট্যান্ডিং অন দি কার্ড হোল্ডার। এই যে এই জায়গাটা একটু বলেন তো, এটা মানে ইসলামী ব্যাংক, আমি ইসলামী ব্যাংকের কার্ড নিয়ে কোনো একটা স্বপ্নে গিয়ে ইয়া করলাম, মানে পাঞ্চ করলাম, পাঞ্চ করার পর ইসলামী ব্যাংক পেমেন্ট দিবে বললো, এটা একটা গ্যারান্টি হয় কেন বলেন তো? গ্যারান্টি ইফ দি কার্ড ওয়াজ ইউজ টু ব্লক এন অ্যামাউন্ট, যদি কার্ডের নেচারটা হয় যে ভাই কার্ডটা ইউজ করার কারণে কোনো একটা অ্যামাউন্ট ব্লক করে ফেলবে, তাহলে এটা গ্যারান্টি, বলতে পারবেন? এটা বেসিক্যালি অনেক সময় দেখবেন ইসলাম ব্যাংকের অথবা বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে আমরা যখন কোনো কিছু কিনতে যাই, বলে যে 6 মাসের ইনস্টলমেন্ট পাবে উইদাউট ইন্টারেস্টে, অথবা কোনো টাকা পয়সা এক্সট্রা কিছু দেওয়া লাগবে না, হ্যাঁ। তো এই যে আমি ক্রেডিট কার্ড নিলাম, ক্রেডিট কার্ড নিয়ে আমি মনে করেন যে আমার গত বছর একটা টিভি কিনছি আমার বাসার জন্য, 35,000 টাকার মতো গেছে টিভি, আমি কিনছি হলো ভিশন থেকে। এখন এটা আমার ইনস্ট্যান্ট টাকা দিয়ে নেই, আমি ক্রেডিট কার্ড দিয়ে কিনেছি, তো আমার ক্রেডিট কার্ড যখন আমি পাঞ্চ করেছি, ওরা করেছে কি 35,000 টাকা ব্লক করে দিয়েছে, ব্লক করে আমার কাছ থেকে প্রতি মাসে মাসে এই টাকাটা কেটে নিয়েছে আমার ক্রেডিট কার্ড থেকে। এখন এই যে এই ইস্যুটা দেখেন, এই যে আমার অ্যামাউন্টটা ব্লক করে দিল, এবং আমার ওই কার্ডটা ছিল আল আরাফা ব্যাংকের, তো এই আল আরাফা ব্যাংক হলো এই ভিশনকে গ্যারান্টি দিচ্ছে যে ভাই আমার এই কার্ড যদি তুমি অ্যাকসেপ্ট করো, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি যে এই ব্লক অ্যামাউন্টটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? তার মানে যদি পরিস্থিতিটা এমন দাঁড়ায়, তাহলে এটা হবে কি, এটা একটা গ্যারান্টির সম্পর্ক তৈরি হবে। এর আগেরটা ছিল কি, সার্ভিসের। তারপর যেটা বলছে দি রিলেশনশিপ বিটুইন দি একুয়ারার, তাহলে একুয়ারার যে একুয়ারার কে ছিল বলেন তো? এরপরের এখানে আইএফএসসি ব্যাংক হতে পারে বা অথবা মানে ইস্যুয়ার এক্স্যাক্টলি, নিজেও হতে মানে পারে মার্চেন্টের ইনশাল্লাহ। ব্যাংক, হ্যাঁ, হ্যাঁ, মার্চেন্টের ব্যাংক, এক কথায়। তাহলে একুয়ারার বলতেছে রিলেশনশিপ বিটুইন দি একুয়ারার এন্ড দি কার্ড অ্যাকসেপ্টর, কার্ড অ্যাকসেপ্টর কে ছিল, স্বপ্ন, স্বপ্ন আর একুয়ারার আমরা ধরে নিলাম যে আইএফআইসি। তো এই দুইজনের মধ্যে আসলে সম্পর্কটা কি, বলা হচ্ছে এই দুইজনের মধ্যে সম্পর্ক হলো প্রভিশন অফ সার্ভিসেস, এটাও সার্ভিস, তার মানে প্রথমটাও সার্ভিস ছিল, দ্বিতীয়টা একটা গ্যারান্টির ইস্যু ছিল, তৃতীয়টা আবার সার্ভিস।
which include providing payment terminals. ওই যে পজ ডিভাইসটা আসলে ইউজ করার একটা কি দেয়, প্রভিশন দেয়, তাই না? টু দি কার্ড অ্যাকসেপ্টরকে অ্যান্ড অর্গানাইজিং ইটস ডিলিং উইথ দি কার্ড নেটওয়ার্ক, এবং সে কার্ড নেটওয়ার্কের সাথে ডিল করে পেমেন্টটাকে অর্গানাইজ করে দেয়। অ্যান্ড অ্যান এজেন্সি ফর রিকভারি, এবং সে আসলে ওই মানে কি বলে, রিকভারি করার জন্য একজন এজেন্সি হিসেবে সার্ভিস দেয়, এজেন্সির সার্ভিসটা দেয়। তার মানে এই জায়গায় বলা হচ্ছে সম্পর্ক দুইটা হচ্ছে, একুয়ারার এবং অ্যাকসেপ্টরের কাছে। প্রথম যেটা, এটা হলো যে পজের যে সার্ভিসটা দিচ্ছে, এটা হলো একটা সার্ভিস বা খিদমা। কিন্তু পদের সার্ভিসের বাইরে সে যখন আবার ইসলামী ব্যাংকের কাছ থেকে নেটওয়ার্ক ইউজ করে টাকাটা এনে দিচ্ছে, তখন কিন্তু এজেন্সির কাজ করতেছে, তাই না? ওই যে ওয়াকালা চুক্তি আমরা যদি বলি, এটা ওয়াকালার কাজ করতেছে। তার মানে এখানে দুইটা দুইটা পদ্ধতি থাকতেছে, একটা হলো সার্ভিস আর একটা হলো এজেন্সি। এখন বলছে যে রিলেশনশিপ বিটুইন দি কার্ড নেটওয়ার্ক উইথ আদার পার্টিস অফ দি কার্ড। কার্ড নেটওয়ার্ক যেটা বললাম যে ভিসা বা আমেরিকান এক্সপ্রেস, ওদের সাথে বাকি পার্টিগুলোর যে চারটা পার্টি আছে ওদের সম্পর্কটা কি হবে? দি রিলেশনশিপ অফ প্রভিশন অফ সার্ভিসেস টু দিস পার্টিস such as settlement of payments and intermediation in carrying out operations. তাহলে এখানে হলো কি, একটা সার্ভিসের সম্পর্ক বা খিদমার সম্পর্ক, যেখানে বেসিকলি এই কার্ড নেটওয়ার্কের কাজ হলো কি, সে সেটেলমেন্ট অফ পেমেন্টস, সে পেমেন্টটাকে সেটেল করার কাজটা করে। অ্যান্ড ইন্টারমিডিয়েশন ইন ক্যারিং আউট অপারেশনস, এবং এই অপারেশনসটা করার জন্য ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে যে মানে কার্ড হোল্ডার, তারপরে যে ব্যাংক, কি বলে, কার্ড হোল্ডারের ব্যাংক, এবং ওইদিকে হলো মানে ইস্যুয়ার আর একুয়ারার মধ্যে একটা নেটওয়ার্ক হিসেবে কাজ করে। তার মানে এটা একটা সার্ভিস। ঠিক আছে, এই গেল সম্পর্ক, যে পারস্পরিক পার্টিগুলোর কি কি সম্পর্ক হইতে পারে বা হবে। এখন বলতেছে কার্ডের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। এই যে চার ধরনের কার্ডের কথা বললো, যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, অথবা চার্জ কার্ড, অথবা এই যে মানে কি এখানে প্রিপেড কার্ড, এই চারটা কার্ডের কিছু ফিচার আছে। ফিচারগুলো কি? ফিচারগুলো এখন যেগুলো পড়বেন এগুলো সরিয়ে ভুলে যান। এগুলো বেসিকলি মানে মূল কথা, একটা কার্ড বলতে কি বোঝায়, মানে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এটা। ঠিক আছে, শরিয়া কি বলে এটা আমরা পরে জানবো। এখানে বেসিকলি ক্যারেক্টারিস্টিক্স অফ ডেবিট কার্ড, এই ডেবিট কার্ডের ক্যারেক্টারিস্টিক্স কি এগুলো বলা হচ্ছে। এখানে শরিয়া আপাতত নাই। হ্যাঁ, দিস কার্ড ইজ আ সেটেলমেন্ট ইনস্ট্রুমেন্ট, এটা হলো একটা সেটেলমেন্ট ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে। নট আ ক্রেডিট ইনস্ট্রুমেন্ট, এটা কোনো ক্রেডিট ইনস্ট্রুমেন্ট না, এটা ল্যান্ডিং এর কাজও করে না, ফাইন্যান্সিং এর কাজও করে না, তাই না? ডেবিট কার্ডটা, সো ইট ইজ লিঙ্ক টু দি অ্যাভেলেবল ব্যালেন্স ইন দি অ্যাকাউন্ট অফ দি কার্ড হোল্ডার হেল্ড উইথ দি কার্ড ইস্যুয়ার। তার মানে কার্ড ইস্যুয়ার অথবা ব্যাংকের সাথে আমাদের যে অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে যেই অ্যামাউন্টটা অ্যাভেলেবল ব্যালেন্স আছে, ওই অ্যাভেলেবল ব্যালেন্সের সাথে বেসিক্যালি লিঙ্ক আপ করা থাকে যে কার্ডটা, ওই কার্ডটাকে বলা হচ্ছে ডেবিট কার্ড। এটা নিয়ে যাও। আচ্ছা, 2 নম্বর বলছে দিস কার্ড এন্টাইটেলস দ্য কার্ড হোল্ডার টু ইউজ ইট ইন ক্যাশ উইথড্রল। তাহলে এই কার্ডের যে মালিক, সে কিসের অধিকারী হয়, এন্টাইটেলটা হয় কিসের? সে বেসিক্যালি ক্যাশ উইথড্র করতে পারে, অথবা সেটলিং প্রাইসেস অফ গুডস এন্ড সার্ভিসেস, কোন একটা গুডস এন্ড সার্ভিসেস এর প্রাইস সেটেল করতে পারে। কিভাবে? বাই ডিডাক্টিং ফ্রম দি অ্যাভেলেবল ব্যালেন্স, যে অ্যাভেলেবল ব্যালেন্স যেটা আছে সেখান থেকে কেটে। ওয়েদার ইন কার্ডস কারেন্সি, এটা হইতে পারে যে কার্ডের যে কারেন্সি আছে এই কারেন্সিতে, অর ইন আদার কারেন্সিস, অথবা অন্য কোনো কারেন্সিতে এটা হতে পারে। মনে করেন যে একটা সময় আমরা জানতাম যে ডেবিট কার্ডটা শুধুমাত্র কি হয়, ওই সংশ্লিষ্ট কারেন্সিতেই হয়, তাই না? এখন কিন্তু ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড হয়ে গেছে। তার মানে আমরা যদি টাকা অ্যাকাউন্ট খুলি, খুলে ওটা যদি আমরা এন্ডোর্স করে নেই, আমার অ্যাকাউন্টে যে অ্যামাউন্টটা থাকবে, ব্যালেন্স থাকবে, ব্যালেন্সটা কিন্তু আমি ডলারে বা রিয়ালেও ইউজ করতে পারবো, সমস্যা নেই। তো এটা বলতেছে যে এই যে সেটেলমেন্ট করবে অথবা ডিডাক্ট করবে অ্যামাউন্টটা, এটা হইতে পারে যে কার্ডের যে কারেন্সি বিডিটি হইতে পারে, অথবা অন্য কোনো কারেন্সি হইতে পারে, কোনো সমস্যা নেই। দিস কার্ড ইজ ইস্যুড ফর আ ফি অর ফ্রি, এই কার্ডটা মানে টাকা নিয়েও ইস্যু করা যেতে পারে, ফ্রিও ইস্যু করা যেতে পারে, কোনো সমস্যা নেই। মোস্টলি দি কাস্টমার ডাজেন্ট বিয়ার এনি ফিজ অর কস্ট ফর ইউজিং দিস কার্ড, যে বেশিরভাগই যেটা হয় যে ক্লায়েন্ট, যে কার্ড হোল্ডার, সে হলো এই কার্ডটা ইউজ করার জন্য কোনো ফি বা কোনো কস্ট বিয়ার করে না। এক্সেপ্ট, তবে হ্যাঁ করে, কখন করে? ফর ক্যাশ উইথড্রল এট এটিএমস অফ এন ইনস্টিটিউশন আদার দেন দি কার্ড ইস্যুয়ার। তার মানে ইসলামী ব্যাংকের কার্ড নিয়ে আমি যখন ওয়ান ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলি, তখন কিন্তু একটা চার্জ কাটে, তাই না? কখনো 15 টাকা, কারো কারো কাছ থেকে 50 টাকা পর্যন্ত কাটে। কিন্তু এছাড়া এটা কোনো ফি বা কস্ট কিন্তু এই ডেবিট কার্ডে নেওয়া হয় না। অথবা ইউজিং ইট ইন পেইং দি প্রাইসেস অফ গুডস এন্ড সার্ভিসেস ইন কারেন্সি আদার দেন দি কারেন্সি অফ দি কার্ড ব্যালেন্স। তার মানে আরেকটা জায়গায় কিন্তু এই ডেবিট কার্ড দিয়েও কি দিতে হয়, মানে ফি দিতে হয়। ওই জায়গাটা কোথায়? ওই জায়গাটা হলো যদি যেই কারেন্সিতে এই কার্ডটা ইউজ করা মানে ইস্যু করা হয়েছে, ওই কারেন্সির বাইরে যদি ভিন্ন কোনো কারেন্সিতে এই কার্ডটা ইউজ করে, সেক্ষেত্রেও কিন্তু একটা এক্সট্রা বা অতিরিক্ত ফি বা পেমেন্ট কাটা হয়। এটা হলো স্বাভাবিক কথা আর কি, যে ডেবিট কার্ড কি জিনিস। এই সেম জিনিসগুলো অন্য অন্য ইস্যুগুলোতেও অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা,
দি অ্যাকোয়ারার এন্ড দি কার্ড ইস্যুয়ার লেভি আ চার্জ। এখন বলতেছে যে অ্যাকোয়ারার যে আছে, যে মানে ওই যে কার্ডের ক্ষেত্রে যে পার্টি আছে, সে অ্যাকোয়ারার অথবা যদি ইস্যুয়ার, হ্যাঁ, যে আইএফআইসি ব্যাংক এবং আপনার হলো ইসলামী ব্যাংক, এরা লেভিয়া চার্জ, একটা চার্জ ইম্পোজ করে। বলুন। হুম, হুম, কি হলো? Sorry. So the acquirer and the card issuer levy a charge amount as a percentage of the prices of goods and services which are paid using the card. কার্ড ইউজ করে যেই প্রাইসটা পে করা হয়, এটার উপরে কিন্তু একটা চার্জ লেভি করে বা ইম্পোজ করে কে? কার্ড ইস্যুয়ার এবং একুয়ারার। ঠিক আছে? আপনি এটা নিশ্চয়ই কার্ড নিয়ে যারা কাজ করেন তারা এই ব্যাপারটা জানেন। আমরা যখন আহ, মানে স্বপ্নে গিয়ে আমাদের কার্ডটা ইউজ করি, মনে করেন যে 100 টাকা আমরা যদি খরচ করি, ওই স্বপ্ন থেকে 1% থেকে শুরু করে 2% পর্যন্ত একটা চার্জ ইস্যু করা হয়, হ্যাঁ, চার্জ ইম্পোজ করা হয়, যেটা কিন্তু ইনডিরেক্টলি আমাদের কাছ থেকে নেওয়া হয়, কারণ পণ্যের উপর এটা ওরা ওটা বসাই দিয়ে নেয়। ডিরেক্টলি আমাদের কাছ থেকে ওই 1% বা 2% নেয় না। এই চার্জটা যখন স্বপ্ন থেকে এই যে আইএফআইসি ব্যাংক যখন কেটে নিবে, ওইটা থেকে কিন্তু একটা পার্সেন্টেজ আবার ইসলামী ব্যাংকও পেয়ে যায়। এটার কথা এখানে বলতেছে যে একোয়ারার এবং অ্যাকসেপ্টর কিন্তু একটা চার্জ ইম্পোজ করে, ঠিক আছে, যখন আমরা কোনো একটা গুডস এন্ড সার্ভিসেস কি করি, অ্যাভেল করি বা কিনি, এবং এটা একটা পার্সেন্টেজ আকারে ইম্পোজ করে। The institution or the bank charges a fee as a lump sum or a percentage of the withdrawn amount on cash transaction of cash withdrawal carried through its ATM machines using cards issued by other institutions. যে অন্য কোনো ইনস্টিটিউশনের কার্ড যদি এসে ইসলামী ব্যাংকের বুথে ইউজ করা হয়, তখন কিন্তু ইসলামী ব্যাংকও একটা লামসাম একটা কি করে অ্যামাউন্ট ইম্পোজ করে। যেমনটা আমরা একটু আগে বলেছিলাম যে আমরা যখন ইসলামী ব্যাংকের কার্ড দিয়ে আইএফআইসি থেকে তুলি 50 টাকা কাটতেছে, আবার ওয়ান ব্যাংকের কার্ড যখন ইসলামী ব্যাংকে পাঞ্চ করতেছে তখন কিন্তু ইসলামী ব্যাংকে আবার 50 টাকা কাটতেছে। এটার কথা বলা হচ্ছে। এগুলো হলো একটা ডেবিট কার্ডের নর্মাল বা জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, বৈশিষ্ট্যাবলী। এখন বলতেছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ প্রিপেইড কার্ড। প্রিপেইড কার্ডের বৈশিষ্ট্যগুলো কি? দিস কার্ড ইজ এ সেটেলমেন্ট ইনস্ট্রুমেন্ট। এটা হলো একটা সেটেলমেন্ট ইনস্ট্রুমেন্ট, এন্ড নট আ ক্রেডিট ইনস্ট্রুমেন্ট। এটা কোনো ক্রেডিট ইনস্ট্রুমেন্ট না, এটা ফাইন্যান্সিং হয় না, এটা ল্যান্ডিং হয় না। সো দি কার্ড হোল্ডার ডেপোজিটস উইথ দি কার্ড ইস্যুয়ার আ ব্যালেন্স স্পেসিফিকলি ফর দি কার্ড। তাহলে এটা কি হয়? এটা বেসিক্যালি কার্ড হোল্ডার একটা অ্যামাউন্ট ডেপোজিট করে। ডেপোজিট করে হলো কি, স্পেসিফিকলি ফর দি কার্ড, যে এই কার্ডের জন্য আমি 10,000 টাকা দিলাম, 10,000 টাকার একটা কার্ড আমাকে ইস্যু করে। এটাই হলো প্রিপেড কার্ড, ঠিক আছে। The card issuer may let holder of this card to have balance of the card in a particular currency. সে বলতে পারে যে পার্টিকুলার কারেন্সি যেটা দিলাম, যে ঠিক আছে তোমার $10,000 দেওয়া হলো, 10,000 রিয়েল দেওয়া হলো, ঠিক আছে, এটা অথবা ইন কারেন্সিজ ডিফারেন্ট দেন দি লোকাল কারেন্সি, অথবা এটা হইতেছে পার্টিকুলার কারেন্সি হইতে পারে বিডিটি, অথবা হইতে পারে যে লোকাল কারেন্সি যেটা, এটা হচ্ছে ভিন্ন কোনো কারেন্সি। ভিন্ন কারেন্সি কি হয়েছে, যেটা বললাম ডলার, রিয়াল, অথবা কানাডিয়ান ডলার, অথবা কি অস্ট্রেলিয়ান ডলার, এটা কিছু একটা দিয়ে দিল, হ্যাঁ, এটা দিতে পারে। প্রিপেড কার্ডে কোনো সমস্যা নেই। দিস কার্ড হ্যাজ ক্যারেক্টারিস্টিক্স উইচ আর লিঙ্কড দি ডেবিট কার্ড এন্ড এই সিরিয়াল নাম্বার 31 ক্যান বি সিন। এই যে 31-এ এই যে যেটা বলা আছে, ঠিক আছে, তার মানে এই যে ডেবিট কার্ডে যেগুলো বলা আছে এগুলো কিন্তু প্রিপেড কার্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি দেখবেন যে সবগুলো, এই সবগুলো কথাই কিন্তু সবগুলো কার্ডের সাথে প্রযোজ্য, মানে সামনের ক্রেডিট কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য। তো এটাই বলছে যে 31-এ যেগুলো বলা আছে ডেবিট কার্ডের ক্ষেত্রে, যেই ক্যারেক্টারিস্টিক্স গুলো বলা আছে এগুলো প্রিপেড কার্ডের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে। তারপর বলছে ক্যারেক্টারিস্টিক্স অফ চার্জ কার্ড। চার্জ কার্ডটা কি জিনিস দেখি আমরা। দিস কার্ড ইজ আ ক্রেডিট ইনস্ট্রুমেন্ট। এই যে দেখেন, আমরা প্রথম ডেবিট কার্ড দেখলাম, তারপরে দেখলাম হলো প্রিপেইড কার্ড, এখন বলতেছে হলো চার্জ কার্ড। চার্জ কার্ডে এসে বলতেছে যে এটা হলো একটা ক্রেডিট ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, তার মানে এটা একটা ক্রেডিট কার্ড। ভায়া ল্যান্ডিং উইদিন আ স্পেসিফিক লিমিট ফর আ পিরিয়ড স্পেসিফাইড এট দি স্টার্ট। শুরুতেই একটা স্পেসিফিক লিমিট সেট করে দিবে, এবং মানে স্পেসিফাইড একটা পিরিয়ড থাকবে, যে 1,00,000 টাকার দিলাম এবং এটা 1 মাসের জন্য দিলাম বা 1 বছরের জন্য দিলাম, এমন দুইটা জিনিসই ফিক্স থাকবে। এন্ড ইট ইজ অলসো সেটেলমেন্ট ইনস্ট্রুমেন্ট। এটাও একটা সেটেলমেন্ট ইনস্ট্রুমেন্ট, কারণ আমরা জানি এই চার্জ কার্ড দিয়েও বিভিন্ন ইস্যু সেটেল করা যায়। This card is used in settling prices of goods and services or guaranteeing them, ওই যে গুডস এন্ড সার্ভিস কিনে পেমেন্ট করা যায় অথবা কোনো একটা গ্যারান্টি দেওয়া যায়। এন্ড উইথড্রয়িং ক্যাশ, ক্যাশ তোলা যায় উইদিন আ স্পেসিফিক লিমিট, যেটা স্পেসিফিক লিমিটের মধ্যে হবে। ওয়েদার ইট ওয়াজ ইন দি কারেন্সি অফ দি কার্ড অর ইন আদার কারেন্সিস। কার্ডের কারেন্সিতে হতে পারে, অন্য কারেন্সিতে হতে পারে। The arrangement of this card doesn't provide facilities of revolving credit to the card holder. এই যে এটা হলো ইম্পর্টেন্ট পার্ট, এই জায়গাটায় যে চার্জ কার্ডের যে ইস্যুটা, ওখানে এই ডাজেন্ট প্রোভাইড, এটা প্রোভাইড করে না ফ্যাসিলিটিস অফ রিভলভিং ক্রেডিট।
ঠিক আছে, রিভলভিং ক্রেডিট আমরা একটু আগে বলেছিলাম যে আমি ইউজ করলাম, অ্যাডজাস্ট করলাম, আবার ইউজ করলাম, আবার অ্যাডজাস্ট করলাম। এই রিভলভিং ফ্যাসিলিটিটা এই চার্জ কার্ড দেয় না, ঠিক আছে। As the cardholder is supposed to settle the price of merchandises or the withdrawn cash within the specified period, কারণ এখানে যেটা থাকে, তাকে যে লিমিটটা দেয়া থাকে ওই লিমিটটা সে স্পেসিফাইড পিরিয়ডের মধ্যে কি করে দিবে, সেটেল করে দিবে, এবং তার জন্য ওই যে স্পেসিফাইড একটা সময় যেটা আছে ওইটার মধ্যে এটা করতে হবে, আর বাইরে আর করা যাবে না। বুঝেছো? শেষে সিই হবে, এসটা হবে না। তারপর যেটা বলা হচ্ছে, ইন কেস দি কার্ড হোল্ডার ডিলেজ ইন সেটলিং হোয়াট হি ওজ টু entities other than institutions beyond the specified period, then pre-agreed interest amounts will be due on him। বলা হচ্ছে যে ব্যাংক না, ব্যাংক ছাড়া অন্য কারো কাছে যে এই কার্ড ইউজ করে টাকা দেওয়ার কথা ছিল, হ্যাঁ, এই মনে করেন যে কাউকে দেওয়ার কথা ছিল, যে পেমেন্ট করেছে, কার্ড পাঞ্চ করেছে, বলেছে যে ঠিক আছে এটা আগামী মাসের 1 তারিখের মধ্যে পাবেন, 1 তারিখের মধ্যে সে পায় নাই। ওই মানে এই যে আদার দেন এখানে বলা আছে দেখেন, যে এন্টিটিস আদার দেন দি ইনস্টিটিউশনস, ব্যাংক ছাড়া অন্য কোনো জায়গায় এই কার্ড পাঞ্চ করেছিল, যদি এমন হয় যে টাইমলি দিতে পারে নাই, দেন প্রি এগ্রিড ইন্টারেস্ট অ্যামাউন্টস উইল বি ডিউ অন হিম। তাহলে তার উপরে প্রি এগ্রিড যেই ইন্টারেস্ট আছে ওই ইন্টারেস্টটা কিন্তু ইম্পোজ হবে। আর আমরা যেহেতু পড়তেছি কি জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, এই জন্য এইসব মানে ইন্টারেস্টের শব্দ টব্দ আছে, ঠিক আছে। হাউএভার ইনস্টিটিউশনস ডু নট চার্জ এনি ইন্টারেস্ট অ্যামাউন্টস। বলতেছে এই ইনস্টিটিউশনস মানে কি, ইনস্টিটিউশনস মানে হলো ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, তাই না, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যেগুলো। বলা হচ্ছে যে এই যে অন্য পার্টি, থার্ড পার্টিতে তো কার্ড দেওয়ার কারণে ইন্টারেস্ট সে ইম্পোজ করবে, কিন্তু এই ব্যাংক, ইসলামী ব্যাংক ডু নট চার্জ এনি ইন্টারেস্ট অ্যামাউন্টস, তার উপরে কোনো ইন্টারেস্ট অ্যামাউন্ট ইম্পোজ করবে না বা করে না। The card issuer doesn't usually levy a charge amount on the card holder for the goods and services paid for by the card। এই কার্ড দিয়ে যদি সে কোনো গুডস এন্ড সার্ভিসেস কিনে, ঠিক আছে, কোনো পণ্য কেনাকাটা করে, তাহলে কার্ড ইস্যুয়ার কিন্তু কোনো চার্জ ইম্পোজ করে না, ঠিক আছে, কোনো চার্জ লেভি করে না। However, the card issuer receives from the acquirer a commission। দেখছেন যে সরাসরি ইসলামী ব্যাংক কিন্তু এই চার্জ কার্ড হোল্ডারের উপরে কি করছে না, কোনো চার্জ ইম্পোজ করছে না, বাট এই কার্ড ইস্যুয়ার হলো রিসিভস ফ্রম দি acquirer a commission amount as a specified percentage of the prices of goods and services which were settled using the card। এই কার্ডটা ইউজ করে যেই গুডস এন্ড সার্ভিসেস এর প্রাইসটা আমরা সেটেল করি, ওখান থেকে একটা পার্সেন্টেজ কিন্তু আমার ব্যাংক পেয়ে যায়, ঠিক আছে, এটাই বলা হচ্ছে এখানে। তারপর বলা হচ্ছে দি ইনস্টিটিউশন বা ব্যাংক চার্জেস আ ফি এজ আ ফিক্সড অ্যামাউন্ট, যে ফিক্সড অ্যামাউন্টে একটা চার্জ ইম্পোজ করে অথবা একটা পার্সেন্টেজও করে, কি জন্য, দি উইথড্রন অ্যামাউন্ট অন ইচ ট্রানজাকশন অফ ক্যাশ, যেই অ্যামাউন্টটা ক্যাশ তুলতে যায়, যেহেতু এটা ক্রেডিট কার্ড, প্রত্যেকটা ক্রেডিটের যে ক্যাশ ট্রানজাকশন আছে ওইটার উপরে একটা অ্যামাউন্ট পার্সেন্টেজ আকারে অথবা ফিক্সড অ্যামাউন্ট ইম্পোজ করে থাকে, যেটা এটিএম থেকে তোলা হয়, উইথড্রয়াল ফ্রম ইটস এটিএম ইউজিং কার্ডস ইস্যুড বাই আদার ইনস্টিটিউশনস অর ব্যাংকস। অন্য কোনো ব্যাংকের কার্ড যদি তার কাছে এসে পাঞ্চ করে, তাহলে এটার ক্ষেত্রে একটা পার্সেন্টেজ অথবা ফিক্সড একটা অ্যামাউন্ট কিন্তু ব্যাংক ইম্পোজ করে থাকে। দি কার্ড ইস্যুয়ার শ্যাল বি অবলাইজ টু সেটেল টু দি মার্চেন্ট। তাহলে কার্ড ইস্যুয়ারের কাজ কি, যেহেতু আমি ইসলামী ব্যাংকের কার্ড নিয়ে গিয়ে আমার মনে করেন যে মার্চেন্টের কাছে কার্ড পাঞ্চ করেছি, এবং এটা যদি ব্যালেন্স থাকে বা অ্যাকসেপ্ট করে, তাহলে কার্ড ইস্যুয়ার দায়িত্ব হলো অবলাইজড, সে বাধ্য টু সেটেল দি মার্চেন্ট, মার্চেন্টের যে অ্যামাউন্টটা আমি বলে আসছি ওই অ্যামাউন্টটা সেটেল করতে সে বাধ্য, থ্রু দি কার্ড নেটওয়ার্ক। কিভাবে করবে, কার্ড নেটওয়ার্কের মাধ্যমে করবে। দি প্রাইসেস অফ গুডস এন্ড সার্ভিসেস, যেই পরিমাণ গুডস অথবা সার্ভিস আমি কিনেছি ওইটার মূল্যটা। The cardholder shall be obliged to the card issuer to settle the amounts due on the card against cardholder's usage of the card, whether it was prices of goods and services or the amounts of cash withdrawal। তাইলে কার্ড হোল্ডারের আবার বাধ্যতা একটা আছে, বাধ্যবাধকতা, যেহেতু আমি ইসলামী ব্যাংকের চার্জ কার্ড ইউজ করে পেমেন্ট দিয়ে আসছি, আমি তো ইসলামী ব্যাংকের আর টাকা দিই নাই, তাহলে আমার পরের বাধ্যবাধকতা আসে হলো আমার উপরে, যে আমি ইসলামী ব্যাংকে আমি এই টাকাটা দিয়ে দিব। দি কার্ড হোল্ডার শ্যাল বি অবলাইজড, তাহলে কার্ড হোল্ডার বা ক্লায়েন্ট বাধ্য থাকবে কি জন্য, টু দি কার্ড ইস্যুয়ার টু সেটেল দি অ্যামাউন্টস, যে কার্ড ইস্যুয়ারকে এই অ্যামাউন্টটা সেটেল করে দিবে। তারপর যেটা বলছে যে আমরা ক্রেডিট কার্ডের ক্যারেক্টারিস্টিক্স গুলো জানবো, এতক্ষণ যেটা জানলাম সেটা ছিল হলো চার্জ কার্ড, ঠিক আছে। দিস কার্ড ইজ এ ক্রেডিট ইনস্ট্রুমেন্ট বাই ল্যান্ডিং এগেইনস্ট ইন্টারেস্ট উইদিন আ পার্টিকুলার লিমিট, যেটা ইন্টারেস্টের এগেইনস্টে একটা ল্যান্ডিং দেওয়া হয় বা লোন দেওয়া হয়, যেখানে একটা উইদিন পার্টিকুলার লিমিট থাকবে, যে 5 লাখ, 10 লাখ, 3 লাখ একটা লিমিট থাকবে, এবং উইচ ইজ রিভলভিং ওভার পিরিয়ডস স্পেসিফাইড বাই দি কার্ড ইস্যুয়ার। কার্ড ইস্যুয়ার বা ব্যাংক যে স্পেসিফিক একটা কি দিয়ে দিবে, সময় দিয়ে দিবে, যে 3 বছর বা 5 বছরের জন্য এটা দিলাম, ওই সময়টাতে সে যতবার পারে এটা রিভলভিং বেসিসে ইউজ করতে পারবে, এন্ড ইটস এ সেটেলমেন্ট ইনস্ট্রুমেন্ট অ্যাজ ওয়েল। এবং এটাও একটা সেটেলমেন্ট ইনস্ট্রুমেন্ট, তার মানে সেটেলমেন্ট ইনস্ট্রুমেন্ট সবগুলোই, তাই না।
দিস কার্ড ইজ ইউজড ইন সেটলিং প্রাইসেস অফ গুডস এন্ড সার্ভিসেস, গ্যারান্টিং। তাহলে এই কার্ডটা দিয়ে কি করা যায়? গুডস এন্ড সার্ভিসেস এর মানে পেমেন্ট দেওয়া যায়, গ্যারান্টি দেওয়া যায়, উইথড্র মানে ক্যাশ উইথড্র করা যায় উইদিন দি গ্রান্টেড ক্রেডিট লিমিট। গ্রান্টেড ক্রেডিট লিমিট মানে অনুমোদিত ক্রেডিট লিমিটের মধ্যে ক্যাশ উইথড্র করা যায়। যেমন যদি 1 লাখ টাকা দেওয়া হয়, তাহলে বলে দেয় যে আপনি 50,000 মানে 50% বা 50,000 ক্যাশ তুলতে পারবেন, 50,000 পার্চেস করতে হবে, তাই না? ওই লিমিটের অনুযায়ী ক্যাশ উইথড্র করা যাবে। ওয়েদার ইট ওয়াজ ইন দি কারেন্সি অফ দি কার্ড অর আদার কারেন্সি, এটা হতে পারে যে কার্ডের কারেন্সিতে অথবা অন্য কোনো কারেন্সিতে, কোনো সমস্যা নেই। যদি ব্যাংক এলাও করে, ক্লায়েন্ট এই ক্রেডিট কার্ড দিয়ে সেটা করতে পারবে। ইন আ কেস আদার দেন দি ক্যাশ উইথড্রল, যদি ক্যাশ উইথড্রল ছাড়া অন্য কোনো ইস্যু আসে, the card holder is given a grace period to settle what is owed by him without interest। যদি ক্যাশ ছাড়া ক্রেডিট কার্ড, আপনারা জানেন যে যখন কনভেনশনাল কোনো ব্যাংকের আপনি ক্রেডিট কার্ড নেবেন, তখন আপনি যদি আজকে মনে করেন যে 100 টাকা মানে 1 লাখ টাকা লিমিট আপনার, তো আজকে 10,000 টাকা তুললেন, ক্যাশ তুললেন এটিএম বুথ থেকে, তা আজকে থেকে কিন্তু ওরা ইন্টারেস্টটা ইম্পোজ করে দেয়, ওই ঠিক আছে? আর পারচেজ যখন করবেন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কিন্তু সব ব্যাংক, কনভেনশনাল হোক ইসলামিক হোক, সবাই একটা গ্রেস পিরিয়ড দেয়। গ্রেস পিরিয়ড কি? ওই যে আপনার এই মানে যেদিন আপনার স্টেটমেন্ট ডেট আসে, স্টেটমেন্ট ডেটের পরের দিন থেকে যদি আপনি ইয়ে করেন মানে পারচেজ করেন, পরবর্তী স্টেটমেন্ট ডেট প্লাস হলো 10 দিন বা 15 দিনের একটা সময় দেয়, প্রায় 1.5 মাসের একটা সময় দেয়, যে এই সময়টাতে আর অতিরিক্ত কোনো কি করে না, এই ফি ইম্পোজ করে না। এটা এখানে বলা আছে ইন আ কেস আদার দেন দি ক্যাশ উইথড্রল, ক্যাশ উইথড্রল ছাড়া অন্য কোনো ট্রানজাকশনের ক্ষেত্রে যদি এমনটা ঘটে, তাহলে দি কার্ড হোল্ডার ইজ গিভেন আ গ্রেস পিরিয়ড। তাহলে কার্ড হোল্ডারকে একটা গ্রেস পিরিয়ড দেওয়া হয়, কি জন্য? টু সেটেল হোয়াট ইজ ওড বাই হিম উইদাউট ইন্টারেস্ট। সে যেটা মানে ও করেছে, যে যেটা ঋণ করেছে ব্যাংকের কাছ থেকে নিয়েছে, এটা সে উইদাউট ইন্টারেস্টে পে করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। অলসো হি ইজ অ্যালাউড টু ডেফার দি পেমেন্ট, এবং সে কিন্তু পেমেন্টটা ডেফারও করতে পারবে, যেটা রিভলভিং দি ক্রেডিট থ্রু লেন্ডিং উইদিন আ স্পেসিফাইড পিরিয়ড উইদিন which will incur interest on the outstanding balance। তাহলে সে চাইলে কিন্তু এটাকে ডেফার করতে পারে। মনে করেন যে 1.5 মাসের গ্রেস পিরিয়ড দিয়েছে, 1.5 মাসের মধ্যে দেয়নি, নির্দিষ্ট সময় চলে গেছে, যে আপনার ডিউ পেমেন্ট দেওয়ার যে ডেট ছিল ওই ডেট চলে গেছে, তাইলে কিন্তু কোনো সমস্যা নেই। এক্ষেত্রে ব্যাংকগুলো একটা ইন্টারেস্ট ইম্পোজ করে, ঠিক আছে? which will incur interest on the outstanding balance। তার যে আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটা থাকবে, বাকি যে ব্যালেন্সটা থাকবে, ওই ব্যালেন্সের উপরে তাকে একটা ইন্টারেস্ট ইম্পোজ করা হবে। What is stated in 335 to 8 shall apply on this card। ওই যে আপনি শুরুতে আমরা যেটা পড়ে আসছিলাম 335 এ, 335 থেকে 8 পর্যন্ত যে কার্ডের ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, এগুলো এই ক্রেডিট কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এতক্ষণ আমরা যেটা দেখলাম, এটা হলো 4 ধরনের কার্ড, যে ডেবিট কার্ড, প্রিপেড কার্ড, চার্জ কার্ড এবং ক্রেডিট কার্ড। এই 4 ধরনের কার্ডের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা পড়লাম। এখন বলতেছে যে এই কার্ডগুলোর শরিয়ার দিকগুলো কি আছে। আচ্ছা, এই শাহিদ শরিয়ার ভাই, দিকটা আসসালামু আমরা আলাইকুম। শুরু করার আগে, জি, শরিয়ার দিকটা শাহিদ শুরু ভাই, করার আগে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন প্লিজ। হ্যাঁ, আপনি একটু আমাদের এই যে ক্রেডিট কার্ডটার উপরে আবার একটু সামাপ দেন আর কি, যেটুকু আলোচনা করেছেন আমরা বুঝছি, একটু এটার উপরে একটু আচ্ছা, ক্রেডিট কার্ড, আমাদের আবার একটু বলেন। ক্রেডিট কার্ডের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স যেটা বলা আছে সেটা হলো যে এটা মানে ব্যাংক দেয় নির্দিষ্ট সময়ের জন্য এবং নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিয়ে দেয়। এই অ্যামাউন্টটা যেটা ফিক্স করে দেয়, এই অ্যামাউন্টটা আমরা ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যতবার ইচ্ছে রিভলভিং বেসিসে আমরা ইউজ করতে পারবো। আমরা ইউজ করবো, সেটেল করবো, অ্যাডজাস্ট করবো, আবার ইউজ করবো। এটা এটা 3 বছর বা 5 বছরের জন্য মেয়াদে দিয়ে দেয়। এই ক্রেডিট কার্ড দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হলো যে গ্যারান্টিও দিতে পারি। গ্যারান্টি মানে ব্যাংক গ্যারান্টি দেয় আর কি, যে যদি আপনি 3 মাস বা 6 মাসের জন্য কোনো কিছু টিভি ফ্রিজ কিনেন, তাহলে কোনো মানে ইন্টারেস্ট ছাড়া, এই যে আপনি কার্ড পাঞ্চ করলেন, এই কার্ড পাঞ্চ করার মাধ্যমে কিন্তু ইসলামিক ব্যাংক বললো ঠিক আছে আমি গ্যারান্টি নিলাম, আমি তোমার পেমেন্ট দিব। এটা হলো একটা। আরেকটা হলো যে এটা দিয়ে আমরা গুডস এন্ড সার্ভিসেস কিনতে পারি, যেমন আগরা, স্বপ্ন টপ্ন গিয়ে এগুলো কিনতে পারি। আরেকটা হলো এটা দিয়ে আমরা ক্যাশ উইথড্র করতে পারি। তো এখন ক্যাশ উইথড্র করার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, ক্যাশ উইথড্র করলে, ক্যাশ উইথড্র করার পরে ক্রেডিট কার্ডের সিস্টেম হলো ডে ওয়ান থেকে ইন্টারেস্ট ইম্পোজ করে। কিন্তু যখন কোনো গুডস এন্ড সার্ভিস আদার দেন ক্যাশ উইথড্র আমরা যদি কোনো কিছু কিনি, সেক্ষেত্রে ক্রেডিট কার্ডের সিস্টেম হলো একটা গ্রেস পিরিয়ড দেয়, এটা 15 দিন, 20 দিন, 1.5 মাস পর্যন্ত। ঠিক আছে, সাধারণত বাংলাদেশের ব্যাংকগুলো 1.5 মাস পর্যন্ত দেয়। তো এই 1.5 মাস যে ক্রেডিট মানে গ্রেস পিরিয়ড দিল, এই গ্রেস পিরিয়ডের উপরে আপনি যদি কোনো কিছু কিনেন, ওটার কিন্তু কোনো এরা ইন্টারেস্ট ইম্পোজ করবে না। ঠিক আছে, যেমন আজকে আপনি ওয়ান ব্যাংকের অথবা আইএফআইসি ব্যাংকের অথবা এনসিসি ব্যাংকের কনভেনশনালের যে ক্রেডিট কার্ড আছে, ওই ক্রেডিট কার্ড দিয়ে আজকে টাকা তুললে আজকে থেকে আপনার ইন্টারেস্ট ইম্পোজ হওয়া শুরু হবে। বাট সেম কার্ড দিয়ে যদি আপনি আবার স্বপ্নে গিয়ে কিনেন, আজকে আজকে কিনলে পরবর্তী স্টেটমেন্ট ডেট এবং ডিউ ডেট যেটা থাকে, স্টেটমেন্ট ডেটের পরে 10 দিন বা 15 দিন একটা সময় দেয়, যে এর মধ্যে ডিউ অ্যামাউন্টটা পে করতে হবে। ওই পর্যন্ত আর কোনো ইন্টারেস্ট কিন্তু এরা এই পারচেজের উপরে ইম্পোজ করে না। এটা হলো ক্রেডিট কার্ড, ঠিক আছে? এই গ্রেস পিরিয়ড দিয়ে দেয়। কিন্তু কেউ যদি ওই ডিউ ডেটের মধ্যে পেমেন্ট না দেয়, তখন আউটস্ট্যান্ডিং ব্যালেন্সের উপরে ইন্টারেস্ট ইম্পোজ করে থাকে। এটা হলো নরমালি ক্রেডিট কার্ডের নিয়ম, ঠিক আছে? এই হলো সামারি। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ আমরা যেটা জানলাম এগুলো হলো বেসিকলি একটা কার্ডের ফিচার্স জানলাম, যে ক্যারেক্টারিস্টিক জানলাম, তার আসলে
বৈশিষ্ট্যাবলী কি এগুলো জানলাম। এখন বলতেছে যে এই যে বৈশিষ্ট্যের কথাগুলো বলা হলো এগুলো আসলে বৈধ কিনা, শরিয়া কি বলছে, আমরা কি ডেবিট কার্ড ইউজ করতে পারবো কিনা, ক্রেডিট কার্ড ইউজ করতে পারবো কিনা, অথবা ইসলামী ব্যাংক যে বলছে যে ক্রেডিট কার্ড আমরা দিচ্ছি এটা কিসের ভিত্তিতে দিচ্ছে, এবং ইসলামী ব্যাংক আমাদের কাছ থেকে যে চার্জটা নিচ্ছে ইম্পোজ করছে, মানে ওয়েদার ইট ইজ ভ্যালিড অর ইমপারমিসেবল। ঠিক আছে, এই ইস্যুগুলো নিয়ে এখন আলোচনা আমরা করব। প্রথমে ডেবিট কার্ডের ক্ষেত্রে বলা হচ্ছে দিস শুড নট রেজাল্ট ইন ল্যান্ডিং এগেইনস্ট ইন্টারেস্ট লাইক ওভারড্রয়িং দি কার্ড এগেইনস্ট আ কনসিডারেশন। এখন যে ওভারড্রয়িং এর কথা কেন বললো বলেন তো? মনে করেন ডেবিট কার্ডের ক্ষেত্রে বলা হচ্ছে ডেবিট কার্ড দিয়ে যদি আমরা ওভারড্রয়িং করি, যে আমরা 10 লাখ টাকা আমার অ্যাকাউন্টে আছে, আমি যদি 10,10,000 টাকা তুলে ফেলি, তাহলে এটার উপরে যদি ইন্টারেস্ট ইম্পোজ করে তাহলে এটা হারাম, এটা করা যাবে না। ঠিক আছে, ইন্টারেস্ট ইম্পোজ করা যাবে না। মানে ডেবিট কার্ডের মধ্যে ওভারড্রয়িং কেন আসলো এটা কেউ জানেন? যে ওভারড্রয়িং এটা একটা তো ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে ব্যাংকের সাথে, মানে কার্ড হোল্ডারের তার ব্যালেন্স অ্যাভেলেবেল যা অ্যাকাউন্টে থাকবে, তার বাইরেও যদি সে ওভারড্রাফট অ্যারেঞ্জমেন্ট হুম। করে রাখে, তো হ্যাঁ, সেক্ষেত্রে তখন এটা এটা হলো, এটা ঠিক আছে, আপনার একদম ধারণা স্বচ্ছ আছে, এটাই ঘটনাটা এটাই। এটা হলো যে মনে করেন আমরা কি করি যখন আমরা এই যে আমরা বাংলা লিংক, গ্রামীণ, তারপরে এই যে রবি টবি ইউজ করতেছি সিম গুলো, হ্যাঁ, এগুলো ইউজ করার ক্ষেত্রে কি হয়, আমরা যখন একটা সময় আমাদের যে পরিমাণ খরচ করি খরচের উপর ভিত্তি করে কিন্তু ওরা ওরা আমাদেরকে মেসেজ দেয় যে আপনি আমাদের অমুক লেভেলের, মানে ওই যে সিলভার লেভেলের ক্লায়েন্ট হয়ে গেছেন, গোল্ড লেভেলের ক্লায়েন্ট হয়ে গেছেন, এখন আপনি চাইলে 50 টাকা বা 100 টাকা ক্রেডিট নিতে পারেন। তার মানে আমার ব্যালেন্স ছিল, ব্যালেন্স শেষ হয়ে গেছে, আমি চাইলে 50 টাকা 100 টাকা তার কাছ থেকে নিয়ে কিন্তু ইউজ করতে পারি ব্যালেন্সের বাইরেও। তো ইন্টারন্যাশনালি অনেক ব্যাংক আছে যে ব্যাংকগুলো করে কি আপনার মানে এই কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট যাদের আছে, এই অ্যাকাউন্ট গুলোতে যদি অধিক পরিমাণে ট্রানজাকশন হয় তখন অটো একটা লিমিট সেট করে দেয় যে আপনি আপনার লিমিট শেষ করার পরও 5,000 টাকা অতিরিক্ত ইউজ করতে পারবেন, অথবা 10,000 টাকা অতিরিক্ত ইউজ করতে পারবেন। এবং এটা মোস্ট প্রবাবলি, আমি জানি না এখানে ঢাকা, আমি শুনছিলাম একবার যে ঢাকা ব্যাংকে নাকি এই সিস্টেমটা আছে যে ক্লায়েন্টদেরকে 5-10 হাজার টাকা পর্যন্ত এই ডেবিট কার্ড দিয়ে আপনার ক্রেডিট লিমিট দেওয়া হয়। যদি এই টাইপের ওভারড্রয়িং ফেসিলিটি দেওয়া হয় তাহলে এক্ষেত্রে অবশ্যই কোনো ইন্টারেস্ট নেওয়া যাবে না। এটা হলো শরিয়া। ঠিক আছে, ডেবিট কার্ডের প্রথম নিয়ম গেল। দ্বিতীয় বলছে যে ফি অফ কারেন্ট অ্যাকাউন্ট কার্ড শুড নট বি এক্সক্লুসিভলি এক্সাম্পটেড। কারেন্ট অ্যাকাউন্টের যে কার্ড আছে এটা শুধুমাত্র ওদেরকে আমি আলাদা করে চার্জ নিব না, ফি নিব না, এটা করা যাবে না, এটা হারাম। এটা আপনার মনে হয় অন্য কোথাও পড়ে আসার কথা, অন্য অন্য একটা দুটো স্ট্যান্ডার্ডও সেম কথাটা আছে যে কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারদেরকে স্পেশাল কোনো ফেসিলিটি দেওয়া যাবে না, যে যেটা সেভিংস অ্যাকাউন্ট হোল্ডাররা পায় না। ঠিক আছে, তো এটা এখানে তোমার কাছে আনো, এটা কিন্তু হাতে ছিল। অথবা lowered if the cards for the saving or investment accounts are issued for a fee or without lowering them। এবং শুধুমাত্র তো এক্সক্লুসিভলি এক্সেমটেড করে দিবে, ফি নিবেন এমন না, যে কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারদের ডেবিট কার্ডের যে ফিটা এটা লোয়ারও করা যাবে না, মানে কমও নেওয়া যাবে না। যেখানে সেভিংস বা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টেরটা কোনো লোয়ারিং করা হয় না বা কম নেওয়া হয় না, সেখানে কারেন্ট অ্যাকাউন্টটাও কম নেওয়া যাবে না। ঠিক আছে, তার মানে কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারদেরকে স্পেশাল কোনো ফেসিলিটি দিবেন এই কার্ড ইস্যু করার ক্ষেত্রে, এটা করা যাবে না। এখানে অনেকগুলো রেফারেন্স দিয়েছে, এই যে দেখেন ব্যাংকিং সার্ভিসেস এন্ড ফরদের কথা বলা আছে, এই স্ট্যান্ডার্ড গুলো। তারপরে আপনার এই যে কম্পিটিশন আর প্রাইসেস যেটা, সেটা স্ট্যান্ডার্ড নাম্বার 55, এই তিনটা স্ট্যান্ডার্ডে এই কথাগুলো বলা আছে যে কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারদেরকে এক্সক্লুসিভলি কোনো এক্সেমশন দেওয়া যাবে না, ছাড় দেওয়া যাবে না ফি এর ক্ষেত্রে। যদি ছাড় দিতে হয় তাহলে সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদেরকেও ছাড় দিতে হবে। তারপর 3 নম্বর ডেবিট কার্ডের ক্ষেত্রে যেই শরিয়া বলছে নিয়মটা, অফারিং দিস কার্ড শুড নট বি কন্টিনজেন্ট অন রিচিং দি ব্যালেন্স অফ কারেন্ট অ্যাকাউন্ট অফ দি কার্ড হোল্ডার টু আ স্পেসিফাইড অ্যামাউন্ট ইফ দি কার্ড ইস্যুয়ার ইস্যুস দি কার্ড এগেনস্ট অর উইদাউট আ ফি দ্যাট ইজ লেস দেন দি অ্যাকচুয়াল ডিরেক্ট কস্ট অফ ইটস ইস্যুয়েন্স, অথবা দি কার্ড হোল্ডার রিসিভস বেনিফিটস ফর উইচ দি কার্ড ইস্যুয়ার পেজ আ কনসিডারেশন। দেখেন এখানে বলছে আবার একটু ভিন্নভাবে বলেছে আর কি, যে অফারিং this card should not be contingent on reaching the balance of the current account of the card holder to a specified amount। মনে করেন বলে দিল যে আপনি এই মানে এই যে কার্ড অফার করতেছেন, হ্যাঁ, এটা হলো যে আপনি যদি 20 লাখ টাকার ট্রানজাকশন করেন তাহলে আপনি এই কার্ডটা পাবেন এবং এটা ফ্রি পাবেন। এই যে একটা কন্টিনজেন্ট অন রিচিং দি ব্যালেন্স অফ দি কারেন্ট অ্যাকাউন্টের একটা দিয়ে দিলেন যে ব্যালেন্স এই পরিমাণ যদি ট্রানজাকশন করেন তাহলে আপনি করতে পারবেন, নাহলে করতে পারবেন না। বলা হচ্ছে যদি এমন হয় তাহলে এটাও কি শুড নট বি কন্টিনজেন্ট, এটা করা যাবে না, মানে এটা জায়েজ হবে না আর কি। ঠিক আছে, অথবা উইদাউট আ ফি দ্যাট ইজ লেস দেন দি অ্যাকচুয়াল ডিরেক্ট কস্ট অফ ইটস ইস্যুয়েন্স, অর দি কার্ড হোল্ডার রিসিভস বেনিফিটস, অথবা কার্ড হোল্ডার কোনো একটা বেনিফিট পায় রিসিভ করে, ফর উইচ দি কার্ড ইস্যুয়ার পেজ আ কনসিডারেশন, যার কারণে কার্ড ইস্যুয়ার কোনো একটা কনসিডারেশন বা ইয়ে দেয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ডেবিট কার্ডের ক্ষেত্রে তিনটা ইস্যু, একটা হলো যে ওভারড্রয়িং করলে ইন্টারেস্ট নেওয়া যাবে না, দ্বিতীয়টা হলো কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারকে কোনো একটা
মানে স্পেসিফিকলি চার্জ থেকে মুক্তি দেওয়া যাবে না। তৃতীয় বলতেছে যে কোনো একটা মানে সিলিং ফিট করে, লিমিট ফিট করে তারপর আপনি বলবেন যে এটা করলে এটা পাবেন, ওটা করলে ওটা পাবেন, এটা কিছু করা যাবে না। তার মানে কার্ড যদি ইস্যু করেন তাহলে সবার জন্য সমান করতে হবে, এবং ফিটাও ওইভাবেই আমরা নির্ধারণ করে দিতে হবে। কারোর জন্য কম, কারোর জন্য বেশি। কেউ ট্রানজাকশন কম করার কারণে তাকে আমি ফি বেশি নিব, কেউ ট্রানজাকশন বেশি করার কারণে তার কাছ থেকে ফি কম নিবে, এমনটা হবে না। তারপর প্রিপেড কার্ডের ক্ষেত্রে শরিয়া কি বলছে? শরিয়া বলছে ডিলিং উইথ সাচ এ কার্ড শুড নট লিড টু ল্যান্ডিং অন ইন্টারেস্ট। তার মানে সুদের ভিত্তিতে ল্যান্ডিং করা বা লোন দেওয়াটা, এটা শুড নট বি, শুড নট মানে হলো এই আপনার পারমিসেবল ইমপারমিসেবল লেখা নাই, শুড নট মানে হলো পারমিসেবল না, ঠিক আছে। ফর এক্সাম্পল, অ্যালাউইং টু ইউজ মোর দেন দি ব্যালেন্স, ওভারড্রয়িং দি ব্যালেন্স এগেইনস্ট আ কনসিডারেশন। কোন একটা কনসিডারেশন নিল ওভারড্রয়িং করার কারণে। প্রিপেড কার্ডে আমরা কি বলেছিলাম যে এটা ফিক্সড অ্যামাউন্ট থাকবে, তাই না? তার মানে 1 লাখ টাকার একটা প্রিপেড কার্ড দেওয়ার পরে সে বলে দিল যে তুমি অতিরিক্ত নিতে পারবা 10%। তো 1,10,000 টাকা সে তুললো, বাট ওই 10,000-এর জন্য একটা ইন্টারেস্ট ইম্পোজ করে দিল। যদি এমন করে তাহলে এটা হারাম হয়ে যাবে, এটা করা যাবে না। রুলিংস অফ সার্ফ, যেটা আমরা বায়ার সার্ফ বলি, তাই না? কারেন্সি এক্সচেঞ্জের যে ইস্যুটা, রুলিংস অফ সার্ফ শ্যাল অ্যাপ্লাই অন কনভার্সন অফ ব্যালেন্স অর ইটস পার্ট অফ কারেন্সি অর গ্রুপ অফ কারেন্সিজ আদার দেন দি লোকাল কারেন্সি। এখন দেখা গেছে যে মনে করেন উনি তো একটা প্রিপেড কার্ড নিয়েছে, প্রিপেড কার্ডটা কিসের ছিল? $10,000 ছিল। এটা নিয়ে উনি আমেরিকায় ঘুরতে গেছে, কারণ ক্যাশ ডলার এত নিয়ে যাওয়া টাফ, ঠিক আছে। এখন এটা নিয়ে উনি যখন আমেরিকায় গিয়ে টাকা তো দিয়েছেন এখানে, টাকা, তাই না? এখানে মনে করেন যে $10,000 জন্য উনি মনে করেন 12 লাখ টাকা দিল। 12 লাখ টাকার বিনিময়ে উনি $10,000 পেলো। এই যে ডলার নিল, ওনার রিচার্জ করলো টাকা আর পেলো হলো ডলার। সেক্ষেত্রে এটা কি হবে? এটা হলো বলছে রুলিংস অফ সার্ফ, সেটা কারেন্সি এক্সচেঞ্জের যে নিয়ম আছে এই নিয়মটা এখানে অ্যাপ্লাই হবে। যেখানে কনভার্সন, এই যে কনভার্সন অফ দি ব্যালেন্স অর ইটস পার্ট অফ কারেন্সি, যেখানে এই আমি যদি এমন হয় যে 12 লাখ টাকা লোড করলাম, লোড করে আমি কারেন্সি ইউজ করার একটা ফ্যাসিলিটি নিলাম, মানে ইউএসডি ইউজ করার একটা ফ্যাসিলিটি নিলাম, সেক্ষেত্রে 12 লাখ টাকার মধ্যে যদি আমি $2,000 আমি ডলারে ইউজ করি, সেক্ষেত্রে $2,000 কারেন্সি এক্সচেঞ্জের মতো করে, যে আজকে ডলার রেট হলো 120 টাকা করে, ঠিক আছে, আমি 120 টাকা করে $2,000 কেটে নিলাম। ওই স্টাইলের হবে আর কি, এটাই বলছে এখানে। তার মানে যদি ভিন্ন কোনো কারেন্সিতে ইউজ হয় তাহলে বায়ার সার্ফ বা কারেন্সি এক্সচেঞ্জের যে নিয়ম কানুন গুলো আছে এই নিয়ম কানুন গুলো এখানে ফলো করতে হবে। এই যে দেখেন শরিয়া স্ট্যান্ডার্ড নম্বর 1, যেটা ট্রেডিং ইন কারেন্সি, ওখানে এর ব্যাপারে কথা বলা আছে, ওইটাতে যে নিয়ম কানুন গুলো দেওয়া আছে ওগুলো মানলেই হবে। এখন যেটা বলা হচ্ছে চার্জ কার্ড, আমরা দুইটা কার্ড বললাম, ডেবিট কার্ড এবং কি প্রিপেড কার্ড, দুইটার শরিয়া নিয়ম গেল। এখন চার্জ কার্ডের শরিয়ার নিয়ম কি বলা হচ্ছে? ডিলিং উইথ সাচ এ কার্ড শুড নট লিড টু ল্যান্ডিং অন ইন্টারেস্ট অফ, এন্ড দিস ইনক্লুড স্টিপুলেটিং অন দি কার্ড হোল্ডার টু পে ইন্টারেস্ট অ্যামাউন্ট ইফ হি ডিলেজ ইন সেটলিং হোয়াট ইজ ওড বাই হিম। বলা হচ্ছে যে ওই যে একই কথা, কোনো অবস্থাতে সবগুলোতে এটা পাবেন কমন, ঠিক আছে, যে ইন্টারেস্ট নেওয়া যাবে না বা সুদ টুদ নেওয়া যাবে না। এটা হলো যে প্রথম কথা। দ্বিতীয় হলো হচ্ছে যে এন্ড দিস ইনক্লুডস, এবং এটা যদি এমন ইনক্লুড করে যে শর্ত আরোপ করে দিল, স্টিপুলেটিং অন দি কার্ড হোল্ডার, কার্ড হোল্ডারের উপরে এই শর্ত আরোপ করে দিল যে টু পে ইন্টারেস্ট অ্যামাউন্ট ইফ হি ডিলেজ ইন সেটলিং হোয়াট ইজ ওড বাই হিম। তুমি, তোমার কাছ থেকে আমি যে টাকাটা পাই, এই টাকাটা যদি তুমি সময় মতো দিতে না পারো, তাহলে তোমার কিন্তু ওখানে যে ডিলে চার্জ বা ইন্টারেস্ট দিতে হবে। যদি এমন হয় তাহলে এটাও কিন্তু হারাম, এটা করা যাবে না, ঠিক আছে। তার মানে চার্জ কার্ডে ইন্টারেস্ট ডিরেক্টও নেওয়া যাবে না, সে যদি ডিলে করে ডিলের ইন্টারেস্টও নেওয়া যাবে না। এক্ষেত্রে এই যে এখানে স্ট্যান্ডার্ড নাম্বারের কথা বলা আছে, এগুলো পড়লে আমরা আরো বিস্তারিত জানবো। তারপর বলা হচ্ছে when the card issuer demands depositing the cash amount as a guarantee, যদি কার্ড ইস্যুয়ার বা ব্যাংক মনে করেন যে একটা একটা চার্জ কার্ড নিল 1 লাখ টাকা ব্যালেন্সের। এখন ব্যাংক বললো যে ভাই তুমি 1 লাখ টাকা ব্যালেন্স যদি আমার কাছ থেকে নেও তাহলে 1 লাখ টাকার একটা টিডিআর দেওয়া লাগবে, ঠিক আছে। বলা হচ্ছে এটা যে ডিমান্ডস ডেপোজিটিং দি ক্যাশ অ্যামাউন্ট, ক্যাশ অ্যামাউন্ট একটা যদি জমা দিতে হয় গ্যারান্টি হিসেবে, এমন যদি কোনো শর্ত দিয়ে দেয়, তাহলে ইট শুড নট স্টিপুলেট অন দি কার্ড হোল্ডার টু ডেপোজিট দি অ্যামাউন্ট অফ গ্যারান্টি ইন দি কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে ব্যাংক বলতে পারবে না যে ভাই 1 লাখ টাকা যে গ্যারান্টিটা নিলাম এই গ্যারান্টি অ্যামাউন্টটা তুমি কারেন্ট অ্যাকাউন্টে রাখবা, এই শর্তারোপ করা যাবে না। রেদার দি কার্ড হোল্ডার উইল বি গিভেন দি অপশন টু ডিপোজিট ইন দি কারেন্ট অর ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। বরং কার্ড হোল্ডারকে এই অপশন বা এই রাইটস দিতে হবে যে ভাই তুমি চাইলে কারেন্ট অ্যাকাউন্টে রাখতে পারো, অথবা তুমি সেভিংস অ্যাকাউন্টে বা এই যে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টের কথা বলা আছে এখানে, এই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট মানে মুদ্রা অ্যাকাউন্ট, মুদ্রা অ্যাকাউন্টে রাখতে পারো। এটা কেন বলেন তো? এই যে এই নিয়মটা কেন যে কারেন্ট অ্যাকাউন্টে রাখার শর্ত করা যাবে না, যে গ্যারান্টি অ্যামাউন্টটা নিবে ওইটা? তো কারেন্ট অ্যাকাউন্ট তো স্যার, মানে অফিস ভাষায় এটা একটা লোন অ্যাকাউন্ট। তো হ্যাঁ। এখানে কোনো ধরনের ইয়া দেওয়া হয় না। আর যদি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে রাখে সেক্ষেত্রে তো আবার প্রফিট দিতে হবে গ্রাহককে। তো হুম। সেই দৃষ্টিকোণ থেকে হয়তো বা সে কারেন্ট অ্যাকাউন্ট চুজ করতে পারে, গ্রাহক এই ধরনের স্টিপুলেশন দিয়ে দিতে পারে। তো এটা দেওয়া যাবে না। বেসিক্যালি আপনি যেটা বলছেন এটাই হলো যে কারেন্ট অ্যাকাউন্টে রাখলে কি হয়, ব্যাংক ডাবল বেনিফিট পায়। বুঝতে পারছেন? হ্যাঁ, ডাবল বেনিফিটটা কেমন? জি। যে চার্জ কার্ড ইউজ করার জন্য তো একটা ফি
একটা ইম্পোজ করে ফিটা, ইন্টারেস্ট হিসেবে না, এটা ফি হিসেবে ইম্পোজ করে। আবার যখন বলতেছি আমি তুমি আমার 1 লাখ টাকা গ্যারান্টিও দেওয়া লাগবে, তো গ্যারান্টিটা তুমি আবার কারেন্ট অ্যাকাউন্টে রাখবে, তো কারেন্ট অ্যাকাউন্টের ইনস্টেড আমি তারা কোনো প্রফিট দেই না, বাট এই টাকাটা আমি ইউজ করে ওখান থেকে কিন্তু আমি নিজে প্রফিট গেইন করতেছি, গ্যাদার করতেছি। এই জন্য তাকে এই শর্ত দেওয়া যাবে না যে কারেন্ট অ্যাকাউন্টে রাখ, বলতে হবে যে আপনার ইচ্ছা, আপনি যেখানে রাখেন রাখেন, সমস্যা নেই, আমরা এটাকে মিনিমাম ব্যালেন্স করে রাখবো অথবা লিয়েন করে রাখবো, এই টাকাটা আপনি যখন কার্ড অ্যাডজাস্ট করবেন আপনি টাকা আপনার টাকা আপনি নিয়ে যাবেন, আর যদি সেভিংস অ্যাকাউন্টে রাখে সেটা প্রফিট সহ নিয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। খোলা আছে। ইয়ে কই, সরি একটু একটু প্লিজ, এখনো কমান, ডাইকে ফেল, কারণ রাতে আবার ঘুমাইতে পারবেন, তুলে দিন। আচ্ছা, তাহলে চার্জ কার্ডের ক্ষেত্রে যেটা বলা হলো, এটা কোনোভাবেই ইন্টারেস্ট নেওয়া যাবে না, ডিলে করলেও ইন্টারেস্ট নেওয়া যাবে না। দ্বিতীয় যেটা বললো এটা হলো যে সে গ্যারান্টি নিতে পারবে, ব্যাংক গ্যারান্টি নিতে পারবে, তবে সেটা কারেন্ট অ্যাকাউন্টে রাখতে হবে এমন শর্ত আরোপ করতে পারবে না। তবে তাকে অপশন দিয়ে দিতে পারবে যে ভাই, মানে ইউ ক্যান ডিপোজিট দি গ্যারান্টি ব্যালেন্স অর গ্যারান্টি মানি ইন কারেন্ট ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টস। ঠিক আছে? এখন আসছে হলো সর্বশেষ ক্রেডিট কার্ড সম্পর্কে শরিয়া কি বলছে। ক্রেডিট কার্ড সম্পর্কে বলা হচ্ছে যে ইট ইজ নট পারমিটেড ফর দি ইনস্টিটিউশন, যে ব্যাংকের জন্য এটা বৈধ না, টু ইস্যু রিভলভিং ক্রেডিট কার্ডস, যে রিভলভিং ক্রেডিট কার্ড ব্যাংক ইস্যু করবে এটা ব্যাংকের জন্য বৈধ না। বাই এক্সটেন্ডিং আ লোন, যে একটা লোন দেওয়ার মাধ্যমে, উইচ উইল বি সেটেলড বাই দি কার্ড হোল্ডার, যেটা কার্ড হোল্ডার সেটেল করবে ইন ডেফার্ড ইনস্টলমেন্টস, ডেফার্ড ইনস্টলমেন্টে এগেইনস্ট ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্টের বিনিময়ে। তার মানে যদি ইন্টারেস্ট না নেয় তাহলে এই যে এর আগের কথাগুলো করতে পারবে, ডেফার্ড পেমেন্ট নিতে পারবে, কোনো সমস্যা নেই। Practices of revolving credit card in the institutions can be referred to the following para। এই যে 6 নম্বরে কিভাবে ক্রেডিট কার্ডটা প্র্যাকটিস করবে ব্যাংকগুলো, এই ব্যাপারে বিস্তারিত বলা আছে। এই জায়গায় গেলে আমরা বাকিটা জানতে পারবো। আচ্ছা, এখন 40 বেজে গেছে একদম। আমরা মনে হয় যে এই জেনারেল রুলিং থেকে 9টা 10-এ আসি নাকি, না 15-তে আসবেন? ঠিক আছে, 9টা 10 দেন। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই 9টা 10। 15 ক্রস করে করা যাবে না, 15 ক্রস করে না। এই যে এই পর্যন্ত গেল আমাদের, যেটা গেল 1 থেকে